আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন। শিক্ষা জীবনে সময় নষ্ট হওয়া রোধে এগিয়ে আনা হচ্ছে পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। শাপলা চত্বরে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মন্ত্রী দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। ইনুর মানবতা বিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন। ওমানে গাড়ির ভেতর থেকে 4 ভাইয়ের মরদেহ উদ্ধার, সিলিন্ডারের গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা। দুজনের দেশে ফেরার কথা ছিল আগামীকাল, পরিবারের শোকের মাতম। দেশে হামে আরও 7 জনের মৃত্যু, বাড়ছে হাম পরবর্তী নানা জটিলতা। শিশুদের পাশাপাশি বয়স্ক ও গর্ভধারী নারীর জন্য হামের ঝুঁকি রয়েছে, জানালেন চিকিৎসকেরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 2027 সালের 7 জানুয়ারি, আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে একই বছরের 6 জুন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে পরীক্ষার এই তারিখ ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আগামী 7 জানুয়ারি 2027 সালের এসএসসি পরীক্ষা শুরু হবে, শেষ হবে 6 ফেব্রুয়ারি। এছাড়া এইচএসসি পরীক্ষা শুরু হবে 6 জুন, শেষ হবে 13 জুলাই। শিক্ষামন্ত্রী জানান, সেশন জট কমিয়ে আনার লক্ষ্যে এই বছর ডিসেম্বরের মধ্যে 2027 সালের সব পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হলেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের প্রস্তুতি ও সেশনের জটিলতা এড়াতে সঠিক সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যেন শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি, একই সাথে আমরা রুটিনও দিয়ে দিচ্ছি। আর এইচএসসি আমরা সকলের সাথে আলোচনা করেছি, এখানে কিছুটা সময় আমরা গুছিয়ে এনেছি যেন তারা পরীক্ষা পাস করার পর ফল সেমিস্টার ধরতে পারে। আমরা শুরু করব 6 জুন এবং শেষ করব 13 জুলাই। শাপলা চত্বর হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দিয়েছে। সকালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। চিফ প্রসিকিউটর দাবি করেন, শাপলা চত্বরে অভিযানের পরিচালনার মেকানিজমে জড়িত ছিলেন সাংবাদিক ফারজানা রূপা। সেদিন তিনি মৃত্যুর তথ্য গোপন করেছিলেন। আসামিদের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে গত 7 মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে 14 মে তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শাপলা চত্বরের ঘটনায় এখনো পর্যন্ত ঢাকাসহ 4 জেলায় 58 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জন আসামি হচ্ছেন। এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 6 জন গ্রেপ্তার রয়েছেন। এদিকে ট্রাইব্যুনাল 2 সাবেক মন্ত্রী ইনুর মামলার বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জন হত্যা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনো দিন এই মামলায় রায় দেওয়া হবে। এইটি প্রমাণ করার চেষ্টা করেছি বা আমরা তথ্য প্রমাণ দিয়েছি যে জনাব ইনুস সাহেব একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি দেশপ্রেমী মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সাধারণ মানুষকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন চালানোর জন্য নানান কৌশল বা নানান পরিকল্পনা এর সাথে তিনি জড়িত ছিলেন, যার ফলশ্রুতিতে বহু লোকের হতাহতের ঘটনা ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গাড়ির ভেতর থেকে প্রবাসী 4 ভাইয়ের লাশ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমেছে তাদের জন্মভিটা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। একদিন পরই দেশে ফেরার কথা থাকলেও হঠাৎ তাদের এমন মৃত্যুতে বাকরুদ্ধ স্বজনরা। দ্রুত সরকারের পক্ষ থেকে মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে স্থানীয়রা। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্টে বিস্তারিত। একদিন পর
বরাবরই প্রবাসী সন্তানদের দেশে ফেরা উপলক্ষে যে বাড়িতে চলছিল নানা প্রস্তুতি ও আনন্দ, সে বাড়িতে এখন বইছে শোকের মাতম। লাগেজ ভর্তি করে পরিবারের সদস্যদের জন্য উপহারের বদলে কফিনবন্দি হয়ে বাড়ি ফিরবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার লালানগরের আব্দুল মজিদের 4 ছেলের মরদেহ। শুক্রবার দেশে ফেরা উপলক্ষে পরিবারের জন্য কেনাকাটা করতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন 4 ভাই মোহাম্মদ রাশেদ, শাহেদ, সিরাজ ও মোহাম্মদ শহীদ। কিন্তু বুধবার ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মুলাদ্দা এলাকায় গাড়ির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে দেশটির পুলিশ। ধারণা করা হচ্ছে দীর্ঘ সময় গাড়ি চালু রাখায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। 4 ভাই ছিল গাড়ির মধ্যে। আচ্ছা, 4 জনই চারজনে মানে দুর্ঘটনায় এটা শিকার হয়েছে বলে আমরা শুনতে পারছিলাম। আচ্ছা, আর ভাই এটা বলতেছে যে গাড়ির মধ্যে এসি বিস্ফোরণ এসি বিস্ফোরণ বলতেছে, এখন এটার পুরোপুরি আমরা জানি না। এখানে যারা প্রবাসী আছে তাদের কাছে আমি একটা অনুরোধ করি যাতে তাদের মরদেহগুলো যে কোনো ব্যবস্থা যে কোনো সাহায্য সহযোগিতা করে। একই পরিবারের 4 ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের হাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। মানে স্টুডেন্ট খালি বলছিল হঠাৎ করে সার্বভ আমার আগে হঠাৎ করে এটা বিদ্যা রান্নাতে হয় এই অসুস্থ তার হারান দুঃখনদের দেব আত্মীয়-স্বজন মাকে এখনো জানে না। না হঠাৎ এখন শুনছি তারা বিদেশি থেকে 4 ভাই একত্রে মারা গেছে। এটা শুনে আমার মনে খারাপ লাগছে, তখন তাড়াতাড়ি আসতেছি, এখন তাদের অবস্থা কি জানার জন্য। রাঙ্গুনিয়া লালানগর ইউনিয়নের আব্দুল মজিদের 5 ছেলের মধ্যে 4 জনই ছিলেন ওমানে। নিহত 4 ভাইয়ের মধ্যে মোহাম্মদ রাশেদ ও মোহাম্মদ শাহেদ বিবাহিত ছিলেন। এদিকে এটি দুর্ঘটনা কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে ময়না তদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় ওমান পুলিশ। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীর করাইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও পুনর্বাসন নিশ্চিতে ইন্টিগ্রেটেড কেয়ার অ্যান্ড সাপোর্ট ফর চিলড্রেন উইথ ডিসঅ্যাবিলিটিজ শিশু স্বর্গ মডেল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি একথা জানান। এ সময় ডাক্তার জুবাইদা রহমান শিশুদের সঙ্গে সময় কাটান, কথা বলেন অভিভাবকদের সঙ্গে, তুলে ধরেন প্রতিবন্ধী শিশুদের অধিকার, সম্ভাবনা এবং তাদের পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতার বিষয়টি। ডাক্তার জুবাইদা রহমান বলেন, শিশু স্বর্গ প্রকল্প শুধু শিশুদের জন্য নয়, তাদের মায়েদের জন্য আত্মবিশ্বাস তৈরির একটি উদ্যোগ, যা বিষণ্ণতা ও অনিশ্চয়তার অন্ধকার কাটিয়ে পরিবারগুলোকে নতুন আশার পথ দেখাবে। নাগরিক সেবা গঠনের প্রয়াস। আমরা কিছুক্ষণ আগে শুনলাম বাসে, ট্রেনে, লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের বিধান করা হবে। ইনশাআল্লাহ a disability friendly national citizen service will pave the way for a better and brighter future for all. শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ থাকার অন্তরায় না হয়। পরিচ্ছন্ন নগরী গড়তে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিএনপি এবং অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীকেও ক্লিন ঢাকা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মর উদ্যোগে রাজধানীর গুলিস্তানে জাতীয় স্টেডিয়াম এলাকায় প্রধানমন্ত্রী ঘোষিত ক্লিন ঢাকা বাস্তবায়নে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়ে এই আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। ইশরাক হোসেন বলেন, আধুনিক এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নিজ নিজ বাসার আশেপাশের এলাকা পরিষ্কারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে নিতে হবে। তিনি বলেন, এই কর্মসূচি পালন করা হচ্ছে জনসচেতনতা বাড়ানোর জন্য। যত কর্মসূচি পালন করা হোক না কেন, জনগণ যদি সচেতন না হয় তাহলে এই শহর কোনোদিনও বাসযোগ্য সুস্থ পরিবেশ গড়ে তোলা যাবে না। তিনি বলেন, ঢাকা শহরে জনসংখ্যার চাপ ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। ঢাকা থেকে চাপ কমিয়ে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান আশেপাশের এলাকায় নিয়ে যাওয়া যায় এবং কর্মসংস্থান বাড়ানো যায় সেই বিষয়ে কর্মপরিকল্পনা করতে হবে। দেশনায়ক জনাব তারেক রহমান যে ক্লিন ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তার মাধ্যমে আমরা যারা সকলে নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছি, আমরা যার যার এলাকায় যার যার অবস্থান থেকে এবং সকল আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে এই ক্লিন ঢাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের শহরকেও আমরা পরিষ্কার করতে চাই। পাশাপাশি আমরা জনগণের মাঝে আমরা কিছু জনসচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে চাই।
আমাদেরকে নিজেদের শহরের প্রতি নিজেদেরকে টেক কেয়ার করতে হবে। দেশে হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে হাম পরবর্তী জটিলতা। বিশেষ করে নিউমোনিয়া সহ নানা সংক্রমণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন শিশুদের পাশাপাশি বয়স্ক ও গর্ভধারী নারীর জন্যও হামের ঝুঁকি রয়েছে। আর হাসপাতালে এসে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগও করছেন অনেক অভিভাবক। এদিকে গত ২৪ ঘন্টায় দেশে হাম ও উপসর্গে মারা গেছে আরও ৭ জন, নতুন করে আক্রান্ত ১,৫১৮ জন। মেজবা রহমানের রিপোর্ট। হাম ও হাম পরবর্তী জটিলতায় আক্রান্ত শিশুর সংখ্যা এখনও উদ্বেগজনক। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। চিকিৎসকদের মতে সম্প্রতি টিকাদান কার্যক্রম জোরদার হয় নতুন করে হাম আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও দেরিতে হাসপাতালে আসা এবং শারীরিক দুর্বলতার কারণে অনেক শিশু জটিলতায় ভুগছে। টিকা দেওয়ার পর ৪ থেকে ৫ সপ্তাহ লাগে শরীরের রোগ প্রতিরোধকারী হামের অ্যান্টিবডি ডেভেলপ করা। আর পুরোপুরি ডেভেলপ করতে গেলে আপনাকে 2টা ডোজ লাগবে মিনিমাম। সুতরাং 2টা ডোজ পাওয়ার পর দেখা যাবে যে মোটামুটি এই বাচ্চাটা প্রোটেক্টেড বলা যায়। শুধু শিশুরাই নয়, বয়স্ক ব্যক্তি ও গর্ভধারী নারীদের জন্য হাম ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে জটিলতা আরও বাড়তে পারে। একটা বয়স্ক মানুষ, স্বাস্থ্যকর্মী, গর্ভবতী মা, এদের কিন্তু হাম ওদের জন্য একটা বিরাট রিস্ক ফ্যাক্টর। তো সাধারণত দেখা যায় বড়দের কেন হয় না, দেখা গেছে যে ওদের হয়তো ছোটোবেলায় হাম হয়ে গিয়েছিল, সুতরাং হামের প্রতিরোধ আছে, কিংবা যারা 2টা ভ্যাকসিন পেয়েছে তারা প্রতিরোধ হয়ে আছে, সেই কারণে যে বড়দের হওয়ার সম্ভাবনা খুবই কম। তবু হবে না এই কথাটা বলা যায় না। এদিকে হাসপাতালে এসে আশানুরূপ চিকিৎসা না পায় অভিযোগ করেছেন অনেক অভিভাবক। শয্যার সংকট, দীর্ঘ অপেক্ষা, প্রয়োজনীয় সেবার ঘাটতির কথাও জানান তারা। চিকিৎসক যারা তারা প্রপারলি আসলে পুরো কথাটাই শুনতে চায় না, খুব বেশি ব্যস্ত, এত বেশি ব্যস্ত যে আমাদের চিকিৎসক কিভাবে কত তাড়াতাড়ি বাইরে বের হবে, কিভাবে তিনি তার বাইরে চেম্বার করবেন, ওখানে কিভাবে যত বেশি ভিজিট নিতে পারবেন, এই একটা আমাদের চিকিৎসকদের একটা প্রতারণা। আগে আইসিইউতে ছিল, কিন্তু আমার বাবুটা যদি অসুস্থ হয়ে থাকে তাহলে ওকে কেন বার করা হয়েছে আইসিইউ থেকে? এখন কেন আপনার 24 ঘন্টা হয় নাই, এখন কেন ওকে আবার পিএইচইউতে নেওয়া হবে? বিশেষজ্ঞরা বলছেন সময় মতো টিকা গ্রহণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াই পারে হামের জটিলতা থেকে সুরক্ষা দিতে। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। ঈদুল আজহায় পশুর হাটকে টার্গেট করে সক্রিয় জাল টাকা তৈরি চক্রের সদস্য 3 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে 35 লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। বুধবার রাজধানীর উত্তরে ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জাল নোট ছাড়াও ল্যাপটপ, 3টি কালার প্রিন্টার, ফয়েল পেপার, জলছাপ সম্বলিত সাদা কাগজ সহ জাল টাকা তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, পশুর হাট আর কেনাকাটার ভিড়ই টার্গেট ছিল চক্রের সদস্যদের। তাদের কাছ থেকে জাল টাকা বিক্রির নগদ 4 লাখ টাকাও জব্দ করা হয়। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের 9 জনকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারকৃতদের মধ্যে 6 জন চীনা নাগরিক। এরা জুয়ার টাকা বিদেশে পাচার করত বলে জানায় গোয়েন্দারা। অনলাইন জুয়া থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেন ডিবি প্রধান। যে সমস্ত কুরবানির হাটে শপিং ইয়াতে যে কেনা বেচাগুলো হবে তারা যেন টাকাগুলো একটু দেখে নেয়। আর কুরবানির হাটে বিশেষ করে জাল টাকা করার জন্য ধরার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে মেশিন দেওয়া হচ্ছে। এগুলো বিভিন্ন বুথ থাকবে, যে কোনো লেনদেন তারা যেন এই মেশিনের মাধ্যমে টাকাটা জাল টাকা না আসল টাকা এটা যেন একটু নিশ্চিত হয়ে তারা লেনদেন করে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝুল সীমান্তে খাদিমুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে বিএসএফ। খাদিমুল ইসলাম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মারা গেছেন বলে পরিবার দাবি করলেও মৃত্যুর কারণ স্পষ্ট করেনি বিজিবি। নিহতের পরিবারের দাবি, বুধবার রাত 8টার দিকে সীমান্তের নদীতে মাছ ধরতে গেলে কাঁটাতারের ওপার থেকে গুলি চালায় বিএসএফ। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর নিয়ে গেলে রাতেই মারা যায় খাদিমুল। লালমনিরহাট 15 বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। এ বিষয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আয়োজন চলছে বলে জানায় বিএসএফ। নিহতের শরীরের আঘাতের ধরন পর্যালোচনা করা হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার রাত 10:30টায় বিশ্ববিদ্যালয়ের টার্জান পয়েন্ট এলাকায় নারী শিক্ষার্থীরা প্রথমে জমায়েত হন, পরে সেখান থেকে মশাল হাতে প্রতিবাদ মিছিল বের করেন তারা। এ সময় ছেলে শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেয়। মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন দিক ঘুরে আসে। প্রক্টর অফিস, এরপর প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িত যুবককে দ্রুত গ্রেপ্তার, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ সহ 5 দফা দাবি তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ব্যর্থ হলে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নজরুল ইসলাম নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার গভীর রাতে উপজেলার 5 পীর দরগা সংলগ্ন মুক্তিশপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নজরুল মোগরাপাড়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায় রাত 3টার দিকে একদল সশস্ত্র ডাকাত মুক্তিশপুর গ্রামের ওই বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা করলে বাড়ির লোকজন বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম সহ 2 জন গুরুতর আহত হন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে নেওয়া হলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়ায় 9ম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ এবং আরেক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সদাহা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের সিন্ধুপা পাড়ার পাহাড় ও সমতলের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বুধবার ভুক্তভোগী 9ম শ্রেণী ও 8ম শ্রেণীর 2 ছাত্রী সদাহা ফজুর পাড়া থেকে মাহালিয়া শহুদের নালা ও সদাহার পাহাড়ি মৎস্য প্রজেক্ট এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে বিকেলে বাড়ি ফেরার সময় প্রজেক্টে কর্মরত 7 কিশোর শ্রমিক তাদের পাহাড়ে নিয়ে 9ম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণ করে। এ সময় অপর ছাত্রীর শ্লীলতাহানি এবং পাহাড়ের অন্য প্রান্তে নিয়ে আটকে রাখে। পুলিশ রাতে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় 2 স্কুল ছাত্রীকে উদ্ধার ও 4 অভিযুক্তকে আটক করে। এরা হলো পূর্ব সদাহা সিন্ধি পাড়ার মোহাম্মদ সৈয়দ, মানিক ইসলাম, আব্দুর রহিম ও উত্তর পাহাড়ের কালামিয়া বাড়ির মোহাম্মদ রাকিব। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। রেলওয়ে লাইন সিস্টেম ও প্ল্যাটফর্ম ব্যবহার করে লোকোমোটিভ ও কোচ পরিচালনায় বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার চিন্তাভাবনা করছে সরকার, জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সিটি কর্পোরেশনের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কোরবানির ঈদ উপলক্ষে চামড়ার ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে চামড়ার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সাভারে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে কিশোরগঞ্জে। সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানি ন্যায্য হিস্যার দাবিতে 16 মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশের ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ডক্টর মাওলানা কেরামত আলী। জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে লিফলেট বিতরণ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেন দলের নেতাকর্মীরা। সরকারি স্থাপনার রুপটপে সৌর বিদ্যুৎ স্থাপনের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম এবং জাবারাং কল্যাণ সমিতি। ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার অভিযোগে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে এই কর্মসূচির কারণে রোগী নিয়ে নানা ভোগান্তির শিকার হন স্বজনরা। কৃষির আধুনিকায়ন ও সমৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক AKM সাদেকুল ইসলাম। রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে নোয়াখালীতে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 1/2 শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী।
শিশুদের মেধা বিকাশে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে রংপুরে। সকালে শহীদ আবু সাইদ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক রুহুল আমিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু 7 জানুয়ারি, এইচএসসি 6 জুন। শিক্ষা জীবনে সময় নষ্ট হওয়া রোধে এগিয়ে আনা হচ্ছে পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী। শাপলা চত্বরে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মন্ত্রী দীপুমণি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে। ইনুর মানবতা বিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন। ওমানে গাড়ির ভেতর থেকে 4 ভাইয়ের মরদেহ উদ্ধার, সিলিন্ডারের গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যুর আশঙ্কা। দুজনের দেশে ফেরার কথা ছিল আগামীকাল, পরিবারের শোকের মাতম। দেশে হামে আরও 7 জনের মৃত্যু, বাড়ছে হাম পরবর্তী নানা জটিলতা। শিশুদের পাশাপাশি বয়স্ক ও গর্ভধারী নারীর জন্য হামের ঝুঁকি রয়েছে, জানালেন চিকিৎসকেরা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।